নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু, নির্বাচন কমিশনের নির্দেশে জোর প্রস্তুতি। স্ত্রী ও 2 সন্তান রেখে আত্মহত্যা শিলচরে এক ব্যক্তির। বাইখাম খাসিয়া পুঞ্জি মেঘালয় অন্তর্ভুক্তির সম্ভাবনায় ক্ষোভে ফুঁসছে সীমান্তবাসী। বেইলি সেতুর এপ্রোচ ভয়াবহ অবস্থায়, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরাঘাটে সিআরপিএফ এর বিশাল তিরঙ্গা যাত্রা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। আসাম রাজ্যে আসন্ন বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার্যক্রমের জন্য সব জেলা নির্বাচন কর্মকর্তাদের উচ্চ অগ্রাধিকারের নির্দেশ জারি করেছেন রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা অনুরাগ গোয়েল। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী সব নির্বাচন নিবন্ধন কর্মকর্তা, সহকারী ইআরও এবং বুথ স্তরের কর্মকর্তা বিএলও নিয়োগ সম্পন্ন করতে হবে অগ্রিম। নতুন গঠিত ভোট কেন্দ্রগুলির জন্য অতিরিক্ত বিএলওদেরও চিহ্নিত করতে হবে, যা কমিশনের অনুমোদনের সাপেক্ষে কার্যকর হবে। এ সময় নির্বাচন সংক্রান্ত কর্মী, বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটরদের অন্য কোনো কাজে পাঠানো যাবে না। বিশেষ নজর দেওয়া হয়েছে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকার দিকে, যেখানে সম্ভবত সেপ্টেম্বর মাসে আলাদা নির্বাচন অনুষ্ঠিত হবে। 2023 সালে আসামের 126টি বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণের পর এটাই হবে প্রথম রাজ্য নির্বাচন। এর আগে সর্বশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2005 সালে। এই পদক্ষেপের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ভোটার তালিকা শুদ্ধকরণের দাবি নতুন করে জোর দিয়েছেন। তার অভিযোগ, ভোটার তালিকায় এখনও বহু বাংলাদেশি উৎসের মিয়া মুসলিম ভোটারের নাম রয়েছে, যাদের একাধিক রাজ্যে আসাম, কেরালা ও দিল্লি সহ নাম নথিভুক্ত রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক ভোট চুরি ও আধার সংযুক্ত ভোটার আইডি প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আরও সমর্থন দিচ্ছে বলে দাবি। নির্দেশ অনুযায়ী জেলা নির্বাচন কর্মকর্তাদের 2005 সালের ভোটার তালিকা স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে সরবরাহ করতে হবে। জনসাধারণের জন্য জেলা স্তরের যোগাযোগ কেন্দ্র সক্রিয় রাখতে হবে এবং অভিযোগ নিষ্পত্তি পোর্টাল নিয়মিত হালনাগাদ করতে হবে। এই বিশেষ সংশোধন কার্যক্রমের মূল লক্ষ্য 2026 সালে রাজ্য নির্বাচনের আগে ভোটার তালিকার সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন নসিব আলী রোডে হৃদয় বিদারক এক আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, বিগত কয়েক বছর ধরে বিশ্ব দাস বয়স 40 নামে এক ব্যক্তি তার স্ত্রী লিপি দাস ও 2 সন্তানকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন। রবিবার সকাল 8টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখতে পান বিশ্ব দাস ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন। তার চিৎকার শুনে বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী তৎক্ষণাৎ ছুটে এসে ঘটনাটি দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্ট ও সার্কেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিশ্ব দাস পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং তার স্থায়ী বাড়ি শ্রীভূমি জেলার সনবিল আনন্দপুরে। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছালে তার বাবা, ভাইসহ পরিবারের সদস্যরা শিলচরে আসেন। আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে স্থানীয় সূত্রে অনুমান করা হচ্ছে আর্থিক অনটন বা ব্যক্তিগত সমস্যাই এর পেছনে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশ্রম রোড নসিব আলী লাইন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা তো হঠাৎ তার বউয়ের সকালে, আমরা তো ঘুমে 8টার পরে হঠাৎ কলিং বেল বাজায় কান্দে কান্দে, আর তো কলিং বাজানোর পরে তো নামিয়ে আইলাম। আমি ঘরের ভিতরে দেখি ঝুলানো। কিরকম হয়েছে না হয়েছে তো একমাত্র তার বউয়ে করতে পারবো, ঘরে যে বাচ্চা আছে তাকে করতে পারবো। বাড়ির মালিক কি আপনি নাকি? হয় হয়, তারা ভাড়াটি আছিল। ভাড়াটি। কতদিন থেকে আপনার পেশা ভাড়া থাকে? 6-7 বছর থেকে। এমনি পেশা কি তার? পেশা তো রাজমিস্ত্রি করে, রাজমিস্ত্রির কাজ করে। এখানে আপনার খেয়ে থাকতো বউ, বাচ্চা আর 2 বাচ্চা, আর ওই তো বউ। এমনি কালকে কোনো ঝগড়া হয়েছিল না কিছু? কালকে তো এমন কিছু শুনছি না, তবে এর আগের দিন একটু ঝগড়া হয়েছে। তুমি কোন সময় দেখছো? সকালে আমি ঘুম থেকে উঠছি, উঠে আমি মানে বাইরে যেতাম বাথরুমও,
মোবাইলও দেখতে আসলাম টাইম কয়টা বাজে ছিল, তাই মোবাইল আমি টাইম দেখি কয়টা বাজে, আর দেখতাম গিয়া এখন তাই লোকটিয়া রয়েছুন। এমনি তার নাম কিতা? বিশ্ব দাস। এমনি কিতা কাজ করতো? রাজমিস্ত্রি কাজ। মেইন বাসা কোন জায়গা? হ্যাঁ, মেইন বাসা কোন জায়গা? কোন বাসে তো মেইন বাড়ি কোন জায়গা তার? আমার বাড়ি হ্যাঁ, শুনবিন আনন্দপুর। তার বাড়িও শুনবিল আনন্দপুর নেই। এখানে কত বছর থেকে বাড়া আছো? এখানে মানে 4 বছর বা 5 বছর থেকে, এটা বিয়ার পর থেকে বার আমরা এখানে এমনি তোমার মধ্যে কোনো ঝগড়া উড়া আছে? না ঝগড়া উগড়া হয়েছে না, মানে প্রতিদিন ঝগড়া হয়েছে, মানে এটা করে বাচ্চা লই এখন তারারে আন গিয়া পড়াই গিয়া তারারে পড়াই সুরাই আর ওটাই কার মন বাঁচন করো মইয়া, মানে এটা গরম দিছুন আমি বসাই আমি। তোমার কি সন্দেহ কি কারণে এই আত্মহত্যা করলো? ওখানে এটাই তো আমিও মানে ভাবতে আছি, মানে কি তার মানে আত্মা মানে বালা থেকে মরে গেলাম আত্মা তাই মানে মনে করে টেনশন দিব তাহলে কিন্তু মরি তাই। তোমার বিয়ার কয় বছর হয়েছে? কাছাড় জেলার অসম মেঘালয় সীমান্তবর্তী বাইকাম খাসিয়া পুঞ্জি মেঘালয়ের অন্তর্ভুক্ত হতে পারে এমন আশঙ্কায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার অল আসাম আদিবাদী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং অল বরাক ভ্যালি কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে সাংবাদিকদের জানান, অসমের 1 ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না। সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মেঘালয় থেকে আগত কিছু উগ্র খাসি গোষ্ঠী কৃষিকাজে বাধা সৃষ্টি করছে, স্থানীয়দের উপর দাদাগিরি চালাচ্ছে এবং এক ধরনের ভীতি পরিবেশ তৈরির চেষ্টা করছে। যদি জমি হস্তান্তর হয় তবে এই প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইকাম খাসিয়া পুঞ্জি মেঘালয়ে গেলে খাসি সম্প্রদায়ের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে এবং মালিজহর, গুমরাবাগান, জালালপুর সহ আশপাশের 800-রও বেশি পরিবারের জীবিকা ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছেন। এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, নইলে আন্দোলনে নামবেন তারা। বাইকাম বস্তি যদি মেঘালয় বানানি তার কমপ্লিটলি সম্পূর্ণ হয় তাহলে আমরা এফেক্ট হইব নিউ মালিদহর, গুমরা বাগান, রাজীবনগর, জালালপুর, 17 নম্বর কার্বি লোক বহুত এফেক্ট হব। কেননা মেঘালয় হলে খাসি রাস, আর খাসি রাস হইলে আমরা প্লাস আদিবাসী হোক বা বেঙ্গলি হোক এটা বহুত প্রবলেম হব। কেন আমরা জানি প্রেসার মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া যে খাসি লোক খাসির পাওয়ার চালায়, এটা পাওয়ার চালাইলে আমরা বহুত ধরনের একটা মানে খুন খারাপ হইতে পারে আগামীতে। এটা আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে প্রতিবাদ করবো যে এই জায়গাতে আমরা মেঘালয় হইতে দিতাম। এইসব এলাকায় কতটা পরিবার আছে? বর্তমানে আমরা কার্বি আছে নিউ মালিদহর 107 পরিবার, এর বাদে আমরা নিচ তাছাড়া কার্বি আছে 32 পরিবার, এর বাদে গুমরা বাগানে প্রায় 180 পরিবার আদিবাসী আছে, জেলার উপরে প্রায় 200 উপরে আছে, টোটাল 700-800 প্লাস এখানে মানে আদিবাসী আর কার্বি এখানে আছে। আমরা এখানে উপস্থিত আছি, আমাদের মালিডোর, সাপ্লাই গেট আর গুমরা বাগান 3টা গ্রামের লোক আছে এখানে। আমরা আর রয়েছি আমরা কুশিয়াকুল জিপি, মহাদেবপুর জিপি। আমাদের অভিযোগ এটাই যে আমাদের পার্শ্ববর্তী আসাম মেঘালয়ের সীমান্তবর্তী এই যে বাইকাম পুঞ্জিতে কিছু সংখ্যক লোক যারা খাসি রয়েছে, ওরা বলছেন যে মেঘালয় যাবেন। আগে আমরা দেখেছি রাতাচড়া পর্যন্ত আমাদের আসামের এরিয়া ছিল, কিন্তু 500 বিঘার মতো মেঘালয় নিয়ে নিয়েছি। আমরা অনেক জায়গায় দেখেছি, আজকে মিজোরাম দেখেছি এবং আসামে দেখছি। সব জায়গায় আসামের যেগুলো জমি রয়েছে এগুলা মানে ঠেলাঠেলি করে আস্তে আস্তে মানে কমছে। কিছু সংখ্যক মানুষ যদি যেতে চাচ্ছেন যে তারা চলে যাবেন মেঘালয়তে, তারা যেতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে জমি যেগুলো রয়েছে এগুলা জায়গাতে জায়গা থাকবে, রাস্তাঘাটের এবং পানীয় জলের ব্যবস্থা সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, তারা অসুবিধা দেখাচ্ছে। আমাদের এখানে কিছু ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু সবগুলা মানে আছে, আমরা দেখেছি। কিছু একটা মানে চক্রান্তর কারণে এইগুলা তারা মানে বলছেন যে আমরা চলে যাব। সরকারের কাছে, ডিসি মহোদয়ের কাছে আর সার্কেল অফিসার, আমরা সবার কাছে অনুরোধ করছি। বহু প্রতীক্ষার পর কালাইন শিলচর সড়কের হারাং নদীর উপর নির্মিত বেইলি সেতুর কাজ শেষ হলেও এখনো পর্যন্ত দুই পাশের এপ্রোচ বা সংযোগ সড়ক পিচ করা হয়নি। কিছুদিন আগে মন্ত্রী কৌশিক রায় এবং বিভাগীয় কর্তৃপক্ষের উদ্যোগে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল, যাতে ছোট গাড়ি চলাচল শুরু হয়। কিন্তু টানা বৃষ্টিপাতে সেতুর দুই পাশে গর্ত তৈরি হয়ে সড়ক চলাচল ভয়ঙ্করভাবে বিপজ্জনক হয়ে উঠেছে। চালকদের নানা অসুবিধার পাশাপাশি প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও সেতুর দুই প্রান্তে পর্যাপ্ত মাটি ও পাথর ভরাট করা হয়েছিল, তবুও প্রবল বৃষ্টির কারণে সেগুলি ধসে পড়ে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দ্রুত পাথর বা মেডেল বসিয়ে মেরামত না করলে প্রতিদিনের যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হবে। পাশাপাশি কালাইন শিলচর সড়ক
সড়কের বিভিন্ন স্থানে পুকুরসম গর্তের মিছিলের কথাও তারা তুলে ধরে মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ দাবি করেছেন। রাস্তা এই রাস্তায় এখন গাড্ডা গুড্ডা আছে, এখন রাস্তা তো চলাচল করা যায় না, স্কুল ছাত্র বা এরা আওয়া যাওয়া করতে পারেন না, রাস্তাটা বেহাল অবস্থায় আছে। এটা অতি সত্তর মেরামতের দাবি আমরা জানাই। কালপাটটা আমরা এখন অতি সত্তর মেরামতের আমরা দাবি জানাই, আর এটাও নষ্ট হয়ে যায়, এখন ভাঙ্গে যায় গিয়া পাঠা দিলেছি। যে বাজারটা বাজারও হওয়ার লাগে, এখন আবার তারা বাজার আবার এখানে বসাই তখন গাড়ি ঘোড়ার দিকে প্রবলেম হওয়ার হাঁটা যাইতে এদিকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। যাতায়াতের সময় যে রাস্তা যেগুলো আছে এগুলো অনেক দুর্বলতা, অনেক বাঙ্গা টুটা আছে। এই রাস্তা বা গাড়ি ঘোড়া চলতে সময় অনেক অসুবিধা দেখা দেয়, অ্যাক্সিডেন্টের সমস্যা দেখা দেয়, মানুষের ছাত্র স্কুলে কলেজে যাওয়ার সময় নানান অসুবিধা দেখা যায়। এটা আমরা দয়া করি যে ডিসি মহোদয় কইয়ার যে আমরা রাস্তাটা রাতারাতি বানাইবার লাগে আমরা সিদ্ধান্ত নিই। এসসি রুমে বসে বসে দিন গুনছেন এবং মাইনে হাতিয়ে নিচ্ছেন। আজকে যে এই রুটের ভয়াবহ অবস্থা, পুকুর সম গর্ত হচ্ছে, আজকে এই হারাং ব্রিজের দুই পারের এপ্রুজে আজকে এপ্রুজের মধ্যে বড় বড় গর্ত হচ্ছে, এটার মূল কারণ আমরা জনগণ ভেবে নিচ্ছি যে এই কাছাড়ের পূর্ত বিভাগকে আমরা দায়ী করব। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রবিবার শচীশপুর সিআরপিএফ ক্যাম্পের উদ্যোগে আমরাঘাটে আয়োজিত হয় এক বিশাল তিরঙ্গা যাত্রা। G187 ও A187 ব্যাটালিয়নের সিআরপিএফ জওয়ানরা ক্যাম্প ইনচার্জ ওসি পরন্দর সিং এর নেতৃত্বে হাতে জাতীয় পতাকা নিয়ে শচীশপুর ক্যাম্প থেকে রওনা হয়ে কাবুগঞ্জ এসএমডি পূর্ত সড়ক, আমরাঘাট বাজার সহ এলাকার প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় ক্যাম্পে যাত্রার সমাপ্তি ঘটান। এর সময় দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সিআরপিএফ এর আমন্ত্রণে বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব, উপসভানেত্রী সীমা রায় সহ শতাধিক নেতাকর্মী যাত্রায় যোগ দেন। তিরঙ্গা যাত্রা শেষে উপস্থিত নেতা ও সিআরপিএফ কর্তারা দেশের ঐক্য ও স্বাধীনতার চেতনা রক্ষার আহ্বান জানান। रैली था ये भारत सरकार की एक मुहिम है। उस मुहिम के तहत जितने जहाँ के सचिनपुर गांव के नज़दीक स्कूल और गांव वाले जितने लोग हैं वो इसके प्रति उत्साहित थे और हमारे से उन्होंने बोला कि रैली निकालना चाहते हैं। हमारा भी प्रोग्राम था रैली पब्लिक और स्कूल के साथ निकालने के लिए, जिसमें कि आज़ादी जो इसका एंजॉय लेते हैं, आज़ादी का जश्न मनाते हैं, उसमें सभी को इसकी अवेयरनेस हो। जो मुहिम जो है 10 से 13 तक रहेगी और 15 अगस्त को जो झंडा लहराया जाएगा, 15 अगस्त मनाया जाएगा। इसके संबंध में आज पूरी रैली निकाला है। पूरे एरिया में घूमे, हम मार्केट में अमरगढ़ में घूमे हैं, गांव में घूमे हैं, तो सभी लोगों को इसके प्रति जो है जागरूक कराया गया है, जिसके कारण वो अपने देश का जो आज़ादी के बारे में समझ सके और उसका जश्न मनाएं। थैंक यू। কর্মক্ষেত্রে কাজের সময় বৃদ্ধি, স্থায়ী কাজের পরিবর্তে ঠিকা প্রথা চালু, চুক্তিভিত্তিক কাজের বিরোধিতা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক সংস্থা। বিশেষ করে গত 7-8 বছর থেকে এই সংস্থা সাম্মানিক বৃদ্ধির দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের পুনর্বিবেচনা, আইসিডিএস প্রকল্পকে শক্তিশালী করা সহ আরও অন্যান্য দাবিতে সংস্থার তৃতীয় কাছের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শিলচর শহর সংলগ্ন শ্রীকোনাতে। উপস্থিত রয়েছেন সংস্থার রাজ্যিক সাধারণ সম্পাদক ইন্দিরা নেয়ার। আসাম রাজ্যিক অঙ্গনবাদী ও সহায়িকা সংস্থার যে 3 বছরে একবার সম্মেলন হয়, সেই সম্মেলনটা তৃতীয় সম্মেলনটা আজকে এখানে শ্রীকোনাতে হচ্ছে। কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আলোচনা করছেন। অঙ্গনবাদী কর্মী এবং সহায়িকা সবচেয়ে কম বেতনে আজকে এখানে কাজ করছেন, তাদেরকে সাম্মানিক বলা হয়, যে সাম্মানিকটা আজকে মাত্র 6,500 টাকা তারা পান। দীর্ঘদিন থেকে এটা বৃদ্ধির জন্য আন্দোলন করা হচ্ছে, কিন্তু আসাম সরকার সাম্প্রতিক মাত্র 1,500 টাকা এদের বাড়িয়েছে এবং 750 টাকা সহায়িকাদের বাড়িয়েছে। এটা অত্যন্ত নগণ্য এবং এর বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ জানিয়েছেন এবং আগামীতে ন্যূনতম 10,000 টাকা যে তাদের যেন মজুরি হয় সেটা বলা হয়েছে। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে অঙ্গনবাদী কর্মীদের এবং সমস্ত শ্রমিক কর্মচারীদের ন্যূনতম 26,000 টাকা মাসিক রোজগার যাতে গ্যারেন্টি হয়
সেই ব্যাপারে দাবি জানানো হয়েছে। 2 নম্বর হচ্ছে এদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া। দীর্ঘদিন ধরে এরা যে কাজগুলো করছে এদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সরকারি কর্মচারী যা কিছু সুযোগ সুবিধা সমস্ত কিছু যাতে এরা পেতে পারে সেই ব্যাপারে দাবি জানানো হয়েছে। এবং এই সঙ্গে আজকে ভারত সরকার এবং আসাম সরকার যেভাবে শ্রম কোড লাগু করার চেষ্টা করছে, অর্থাৎ 49টা শ্রম আইনকে মাত্র 4টে শ্রম কোডে নিয়ে এসে এদের যে শ্রমিক কর্মচারীদের যে আইনি অধিকারটাকে হরণ করতে চাইছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানো হয়েছে। এবং এই গোটা বিষয়টাকে নিয়ে আগামী দিনে আরো দীর্ঘ আন্দোলন এবং বলিষ্ঠ আন্দোলন তৈরি করা হবে, এই সম্মেলন থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দর্মিখাল চন্দ্রপুর পানীয় জল প্রকল্পে জল সরবরাহ ব্যাহত, অবিলম্বে জল সরবরাহ করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি গ্রামবাসীর। পানীয় জল প্রকল্পের ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দীর্ঘদিন থেকে জল সরবরাহ ব্যাহত হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল 2-এর অধীন দর্মিখাল জিপি চন্দ্রপুর পানীয় জল প্রকল্প থেকে অবিলম্বে জল সরবরাহ করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসী। রবিবার চন্দ্রপুর পানীয় জল প্রকল্পের পরিচালনা কমিটির সভাপতি পরীন্দ্র কুমার রায়, গ্রাহক মন্টু দাস, অঞ্জনা রায়, সুখেন রায় প্রমুখ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, নবনির্মিত চন্দ্রপুর পানীয় জল প্রকল্প নির্মাণে পর পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে পরিচালন কমিটি জল সরবরাহের জন্য ভূমিদাতা পরিবারের একজন ও গ্রামের একজনকে জলমিত্র হিসেবে নিযুক্তি দেয়, আর এতে জল সরবরাহ চলতে থাকে। কিন্তু কিছুদিন পর ভূমিদাতা পরিবারের আত্মীয় পালংঘাটের শশবিন্দু রায় জল সরবরাহে বাধা দেন ও তার পরিবার থেকে জলমিত্র নিযুক্তি দিতে দাবি করেন ও জল সরবরাহ বন্ধ করে দেন বলে এদিন তারা অভিযোগ করেন। তারা বলেন, অবিলম্বে যদি জল সরবরাহ করা না হয় তবে তারা নিজেরাই ব্যবস্থা নেবেন, আর এতে দায়ী থাকবে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। দুইজনে জল সারিছন, আমরা 2-3 মাস জল খাইয়া গেছি। রাধা মনে তাই তো ধান খরচন আমরা জানি। এরপরে কই থেকে ফার্মঘাট থাকি ধান কিতা আত্মীয় তাই নাইয়া কইন ধান চাকরি ফাইতা টান ছেলে নিনা টান বাইয়ে তো অতদিন টাইম হয়ে আসলা। 3 মাস যখন আমরা জল খাইছি তখন তাই 3 মাসের আগে তাই না যখন গড় পেয়েছি মানানিওর বা মাটি হাঁটার টাইম হইলা না, এখানে আমার দায়িত্ব আছে, আমার অধিকার আছে, আমি খাইতাম তো বনই যায়। তখন তাই কিছু মাতিছ না, আমরা 3 মাস লাগছে জল খাইয়া। আর এরপরে আইয়া তাই ঝগড়া লাগাইছেন, ঝগড়া লাগাইয়া আমরা এখন জল বন্ধ হয়ে গেছে। আমরা হইলাম আগে যে দুইজনে চালাইছন ওরকম চলক আর আমরা জল খাই, তাই মানছন না, না মানিয়া এখন ঝগড়া করিয়া কতবার দরবার লাগাইলা, বৈঠক হইল, কাজ হয়েছে না। এখন আমরা 3 দিনের ভিতরে যদি জল পাই না তে আমরা ইয়া তালাউলা ভাঙ্গি আমরা জল লাগে দিছন তো মাতিলেও তো আমরা জনগণের উপরে দিলাইছন, তোমরা এখন দেখিয়া দেও। আমরা তো দেখিয়া দিলাম, হইলাম আগর ফুন্না যারা আছেন তারাও ফাঁকা আর আমরা জল পাই, তারা এটাও মানছন না। পালংঘাটর এই না ইয়া ঝগড়া করিয়া মিটিং উটিং ভাঙ্গিয়া তাই গেছন গিয়া, অর্ধেক মিটিং করিয়া গেছন গিয়ে দিছন না, মানছন না তাই। এখন আমরা 3 দিনের ভিতরে আমরা জল লাগে, ওটা আমরা চাই সবার কাছে অনুরোধ করি। আর ওটা উপর লেভেলে যাও, আমরা ওটা দেখি আমরা জল দেখা। কৃষ্ণকান্ত হেন্ডিক সন্দিকীয় রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুরু হলো স্নাতকোত্তর বাংলা সহ অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষা পরিষেবা। কৃষ্ণকান্ত হেন্ডিক সন্দিকীয় রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ে এবার থেকে শুরু হচ্ছে MA বাংলা। রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কে হ্যান্ডিকের কর্মকর্তারা জানান, ইউজিসির অনুমোদন পেয়ে এবার থেকে স্নাতকোত্তর যোগ ও বাংলা বিষয়ে পাঠদান শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও সংস্কৃতি ও লাইব্রেরি সায়েন্স বিষয়টিও চালু করা হয়েছে। এনসিবিটির তরফে বিশ্ববিদ্যালয়কে অ্যাসেসমেন্ট সেন্টার ও সার্টিফাইড সেন্টার শুরু করার নির্দেশ দেওয়ায় আগামীতে দক্ষতা উন্নয়নের বিভিন্ন প্রকল্প ছাত্রছাত্রীদের সুবিধার্থে অতি সত্বর বাস্তবায়ন করা হবে বলেও এদিন জানিয়েছেন তারা। বরাক উপত্যকার প্রত্যেকটি কলেজে কৃষ্ণকান্ত হেন্ডিক সন্দিকীয় রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে। এতে 18 থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ প্রয়োজন সাপেক্ষে স্নাতকোত্তর ও বিভিন্ন ডিপ্লোমা কোর্সের উপর অধ্যয়ন করে উচ্চশিক্ষার লক্ষ্যকে সার্থক করতে সক্ষম হবে বলেও জানিয়েছেন তারা। ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাতে তথা নিজেকে স্বনির্ভর করে আসামের উন্নয়নকে ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষ্ণকান্ত হেন্ডিক সন্দিকীয় রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাजेंद्र प्रसाद दास ও প্রণব শইকিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। हम लोग आप लोगों को एक खुशी की खबर देने के लिए आए थे कि कृष्णकांत हेंडिक स्टेट ओपन यूनिवर्सिटी में MA बंगाली इस सेशन से शुरू हो चुका है। UGC से मान्यता प्राप्त है
हम पिछला बार जब भी आते थे इधर का छात्रों का ये रिक्वायरमेंट था कि आप लोग एमए बंगाली शुरू करिए। हम लोग एमए बंगाली शुरू कर दिया और इस साल एमए योगा भी शुरू कर दिया, एमए संस्कृत भी शुरू कर दिया, बैचलर ऑफ लाइब्रेरी साइंस शुरू कर दिया। और ये भी कहना चाहते हैं कि जब एनसीवीटी हमको जो परमिशन दिया है एज ए असेसमेंट सेंटर एंड सर्टिफाइंग सेंटर, हम डिफरेंट स्किल प्रोग्राम सब लेके आ रहे हैं। बच्चों को हम प्रोत्साहित करना चाहते हैं कि ये जो के हंडी का जो प्रोग्राम है सब प्रोग्राम में ज्वाइन करिए और खुद ही डेवलपमेंट, खुद का डेवलपमेंट करिए और आसाम का डेवलपमेंट में भागीदारी बनिए। আছে বিভিন্ন যিবোৰৰ জৰিয়তে চাকৰি পাব পাৰিব বা স্বনিয়োজনৰ ব্যৱহাৰ কৰিব পাৰিব। গতিকে আমি আহ্বান কৰিছোঁ, আমাৰ নামভৰ্তি চলি আছে আৰু এই নামভৰ্তি 31 আগষ্টলৈকে চলিব। গতিকে সকলোৱে যাতে এই সুবিধাটো লয় আৰু নিজৰ ঘৰতে থাকি ডিজিটেল মাধ্যমত বা ওচৰৰ যিখন স্থানীয় কলেজৰ ষ্টাডি চেণ্টাৰ আছে তাত তেখেতসকলে যাতে নামভৰ্তি কৰি তাৰ পৰা সহায় লৈ তেখেতসকলে নিজৰ যিটো লক্ষ্য বা উদ্দেশ্য উচ্চ শিক্ষা লোৱা সেইটো সাৰ্থক কৰক আৰু নিজৰ জীৱনত আৰু উন্নতি কৰিবলৈ এটা ব্যৱস্থা কৰি লওক। ধন্যবাদ। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ একটি বিনামূল্যে মেগা হেলথ কেয়ার ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ছানি রোগ নির্ণয় ও চোখের পরীক্ষা উদ্যোগের আয়োজন করে। এটি যৌথভাবে আয়োজন করা হয়েছিল ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ধলাই বিধানসভা কমিটির সঙ্গে। চোখের পরীক্ষার সহযোগী সংস্থা ছিল প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবন গ্রামের পূর্ব গোজালঘাট প্রাথমিক বিদ্যালয়ে এই সফল শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রায় 500 জন মানুষ এই বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুবিধা গ্রহণ করেন। সাধারণ চিকিৎসা বিভাগে রোগীদের পরীক্ষা করেন ডক্টর কেশব পাতিকার, শিশু বিশেষজ্ঞ ডক্টর দেবশুভ্র কুণ্ডু দাঁতের, ডক্টর কিশোর আচার্য সাধারণ চিকিৎসক জিপি, ডক্টর কৌশিক চৌধুরী আয়ুর্বেদিক ও ডায়াবেটিস এবং ডক্টর আশুতোষ উপাধ্যায় চক্ষু রোগ সংক্রান্ত রোগীদের পরীক্ষা করেন। সহযোগিতায় ছিলেন অপটোমেট্রিস্ট রাকেশ ত্রিপুরা। রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়, যা স্পন্সর করেন ক্লাব ভ্যালি ভিউয়ের সম্পাদক ডক্টর অনুপ রায়। চক্ষু সম্পর্কিত মোট 101 জন রোগীর মধ্যে 29 জনের ছানি ধরা পড়ে এবং তাদের বিনামূল্যে চৌধুরী আই হাসপাতালে বিভিন্ন ধাপে 1 সপ্তাহের মধ্যে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। নমশূদ্র পরিষদ এই মেগা কর্মসূচি আয়োজনে সাহায্য করে, যেখানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোকনাথ দেবরায়, দিলীপ রায়, সুজিত রায় ও অন্যান্যরা। আমরা এইভাবে সফল ক্যাম্প অর্গানাইজ করতে পারবো। আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলসের সহযোগিতায় তৎসঙ্গে জীবনগ্রাম নমশূদ্র পরিষদের শাখা কমিটির ব্যবস্থাপনায় গোজালঘাট পূর্ব গোজালঘাট প্রাথমিক বিদ্যালয়ে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম। সেই স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়েছে, সেখানে ছানি শনাক্তকরণ করা হয়েছে। প্রায় 29 জন রোগীকে ছানি শনাক্ত করা হয়েছে, যেটাকে আমরা তারিখ দিয়েছি। বিভিন্ন তারিখ অনুযায়ী চৌধুরী চক্ষু হাসপাতালের ক্যাটারাক্ট অপারেশন করা হবে। তৎসঙ্গে আমাদের এখানে জেনারেল মেডিসিন মানে বিশেষজ্ঞ ডক্টররা ছিলেন, জেনারেল মেডিসিনের উপর রোগী দেখা হয়েছে, শিশু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, শিশু বিশেষজ্ঞ ছিলেন, তৎসঙ্গে আয়ুর্বেদিকও ছিলেন, দন্ত চিকিৎসক ছিলেন। তো সব মূল্যে সবকিছু যুক্ত করে প্রায় 5 শতাধিক রোগী আমরা এখানে দেখতে পেয়েছি এবং প্রত্যেককে আমরা বিনামূল্যে ঔষধ প্রদান করেছি। তৎসঙ্গে আমাদের লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর একটা পার্মানেন্ট প্রজেক্ট আছে, সেটা হচ্ছে ডায়াবেটিক ক্যাম্প। যেটা সেই ডায়াবেটিক ক্যাম্প সুগার পরীক্ষা করা হয়েছে, মানুষের মধুমেহ রক্তের মধ্যে আছে কিনা সেটা পরীক্ষা করে সেটার উপরে যে ব্যবস্থাপত্র দেওয়া, সেটা এখানে বিশেষজ্ঞ ডক্টররা যারা ছিলেন সবাই দেওয়া হয়েছে। এবং আমরা এই অঞ্চলের নমশূদ্র পরিষদের শাখা কমিটি, যেটা জীবনগ্রাম শাখা কমিটি, দ্বিবার্ষিক বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে ননহির স্বপ্নে কি উড়ান সংগঠন উদ্ধারবন্ধ অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সকাল 10:30টায় জেসি গার্লস হাই স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে এই বছরের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান শুরুতে অতিথি সহ সংগঠনের সদস্যা শ্রী শ্রী সরস্বতী দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় মোট 300 শতাধিকের অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। সংবাদ মাধ্যমে কমিটির কর্মকর্তারা জানান, 2023-এর 15 আগস্ট তাদের এই ননহির স্বপ্নকে উড়ান সংগঠনের পথ চলা শুরু হয়। এবার তাদের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে অঙ্গ আজ বসে আঁকো প্রতিযোগিতা সম্পন্ন হয়।
আগামী মঙ্গলবার 12 আগস্ট সকাল 10টায় উধারবন টেবিল টেনিস ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে তারা এবং 15 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে হাতে নেওয়া অনুষ্ঠিত সম্পন্ন করা হবে বলে জানান তারা। দুপুর 1টায় অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারা। এদিন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ননহে স্বপ্নে কি উড়ান সংগঠনের সভাপতি অয়নাভ পুরকায়স্থ, সম্পাদক শুভ্রজিৎ পাল, কোষাধ্যক্ষ লব দাস, কুণাল দাস, রাজেশ ধর, অক্ষয় ব্রহ্মচারী, হরজিৎ দেবনাথ, সৌমাদীপ চক্রবর্তী, তুষার লস্কর, শুভ্রজিৎ দে, অভিনন্দিতা পাল অন্যান্যরা। নমস্কার, আমাদের এনজিওর নাম ননহে স্বপ্নে কি উড়ান। আমাদের এনজিওর আগামী 15ই আগস্ট আমাদের এনজিওর 2 বছর পূর্তি হবে। সেই উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা অনুষ্ঠানটি শুরু করেছি একটি আর্ট কম্পিটিশন দিয়ে। আগামীতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা অনুষ্ঠান করব, তারপর আমরা স্টাডি ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করব। আমাদের এনজিওটার ছাত্রছাত্রীদেরকে নিয়েই গড়া, সমাজের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, যারা দুবেলা খেতে পারে না তাদের মুখে একটু অন্ন জুটিয়ে দেওয়ার জন্য যতটুকু পারছি আমরা করছি। আশা করি যে আপনারাও আমাদেরকে সহায়তা করবেন। আর আগামী 15 আগস্ট 2025-এ আমাদের এনজিওর 2 বছরের পূর্তি উপলক্ষে আমরা আরও অনুষ্ঠান করব। ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা সংগঠিত করেছি গার্লস স্কুলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আর্ট কম্পিটিশনে অনেক বাচ্চারা এসেছে। আর সবথেকে ভালো কথা হলো গিয়ে আমাদের এখানের মধ্যে কোনো কম্পিটিশনের মধ্যে যেভাবে ফিস দেওয়া লাগে, আমাদের মধ্যে কোনো এন্ট্রি ফিস নেই। কারণ আমাদের এনজিওটা হচ্ছে যে সেই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা দুবেলা খেতেটুকু পারে না, পড়ার ইচ্ছা তো আছে কিন্তু তাদের কাছে স্টাডি মেটেরিয়ালই নেই। সেই ধরনের অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই। সোনাই অঞ্চলের বিকলাঙ্গদের সুবিধার্থে ব্যাটারি চালিত টাইসাইকেল দেওয়ার ঘোষণা দিলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ওরফে সাজু। রবিবার সোনাই ক্লাবের প্রেক্ষাগৃহে অসম প্রতিবন্ধী এনজিও ডাকে বিকলাঙ্গ অসংখ্য পুরুষ মহিলা উপস্থিত হন। সংস্থার আমন্ত্রণে সভায় উপস্থিত হন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়াও। এতে বিকলাঙ্গরা জানান তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, এমনকি অরুণোদয় প্রকল্পে বিকলাঙ্গদের অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তারা বঞ্চিত রয়েছেন। এতে বিভিন্ন দাবি নিয়ে বিধায়কের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া তার বক্তব্যে জানান সোনাই অঞ্চলের বিকলাঙ্গদের জন্য ব্যাটারি চালিত 30টি টাইসাইকেলের ব্যবস্থা করে দেবেন সংস্থার হাতে। অরুণোদয় থেকে বঞ্চিত বিকলাঙ্গদের সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি প্রচেষ্টা করবেন। প্রতিবন্ধী এনজিওর উত্থাপিত দাবিগুলোর দ্রুত নিষ্পত্তি করে শারীরিকভাবে অক্ষম মানুষদের সহায়তা করতে সরকারের কাছে দাবি জানাবেন বলে আশ্বাস দেন বিধায়ক সাজু। ওটা যদি আমি 15, 20টা বা 30টা দেই, আমি খালেদ ভাইয়ের বুঝি একজন উপযুক্ত এখানে আবার জেনারেল সবরে পারতাম না। আমি হিসাব করছি 30 জনরে যদি দেই তাইলেও 12 লক্ষ টাকা লাগবে জানি। এখন আমরা যদি এখান থেকে আমরা বাঁচিয়ে নিই যে যারা ইয়াং আছে, যারা গিয়া খামো যেতে পারবা, দেখিয়ে আমরা 30 জনরে ট্রাইসাইকেল আমি আমার এমএলএ থেকেও বা এনজিও 2-1টার লগে মাতিয়া হোক, আমি 2 মাসের ভিতরে আমি অক্টোবর গাছ না নিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ফার্স্ট উইক হইবেন আমি যেটা বলে আনিয়া কিনিয়ে অর্ডার দিলেও সময় লাগায় তারা 1 মাস 2 মাস পরে আমি ট্রাইসাইকেল এগুলো আপনারা 30টা ট্রাইসাইকেল ফেলা দিন বালা কোয়ালিটির, যেটা মোটর টাকা। এর মাঝে আপনারা আমাদের 30 জনের নাম সবে মিলিয়া বাসিয়া ঠিক করে দিলেই বা যারা জোয়ান, যারা খামো যেতে পারবা তারা দিবা। সেকেন্ড পেজ যদি বয়স্ক মানুষের যেটা খালি গরুর মুভমেন্টের লাগে যেটা যদি লাগে মোটর ছাড়া যেটা, এটাও লাগলে আরো যদি দরকার হয় বয়স্ক মানুষের লাগে, এটার আমার লিস্ট দিবা 5টা, 10টা, 15টা যদি লাগে এইটাই না আমি দিয়া দিব। আর মেশিনের ব্যাপার যেটা খানোর মেশিন, এটাও আমি সরকারের লগেও মাতিয়ার বা আমি আমার এলএডি তহবিল দেখিয়াও যেভাবে হোক সরকারটাকেও এটার ব্যাপারে মাতিয়া আমি খালেদ ভাইয়ের কাছে জানাইব। আর আমার ব্যক্তিগতভাবে বছরও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা করি। আমি জেনারেল
প্রতি বছরের ন্যায় এবছরও রবিবার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী রাখি বন্ধন কার্যসূচি অনুযায়ী ভাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত নেশাসক্তদের রাখি পরিয়ে উদযাপন করা হয়। এদিন বিকেলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার সুনিতা বেহেনজি এই নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত নেশাসক্তদের নিয়ে প্রথমে ধ্যান কার্যসূচি সম্পন্ন করেন, পরবর্তী সময়ে সবাইকে রাখি পরিয়ে দেন তিনি। বক্তব্যে বলেন, রাখি বন্ধন উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেন। এটি সকল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। ভাঙ্গারপাড় হ্যাপি ফাউন্ডেশনের সম্পাদক দেবাশিস নাথ বলেন, এই রাখি বন্ধন উৎসব কেবল একদিনের উৎসব নয়, বরং একটি উৎসব শৈশব, কৌতুক, লড়াই, মিথ্যা স্মৃতি এবং ত্যাগ একে অপরের জন্য হৃদয় থেকে তৈরি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তনুজ দে, রাহুল চন্দ, নন্দন ভট্টাচার্য, প্রতীশ নাথ, বিপ্লব পাল, বিশ্বরাম নাগ, তপন দে প্রমুখরা। সমিতি বোর্ড, আমি কালাইন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সংস্থায় সেবা করি, শিব বাবার সেবা করি। আজকে এক সপ্তাহ জুড়ে আমরা রক্ষাবন্ধন উৎসব পালন করেছি, বিভিন্ন আর্মি ক্যাম্প, ব্যাংক, আর আজকে এই সপ্তাহ জুড়ে আমরা আজকে হলো হ্যাপি ফাউন্ডেশনের ভাঙ্গারপাড়ের রাখি বন্ধন উৎসব খুব সুন্দর করিয়া আমরা পালন করছি। গত বছরের ধরে এইবারও আমরা সারা বিশ্বে পবিত্র রক্ষাবন্ধন, রক্ষা মানেই হচ্ছে আমরা পরমপিতা পরমাত্মায় আমরা সব আত্মারে রক্ষা করেন। আর আমি সবাই আত্মা, পরমপিতা পরমাত্মায় আমার রক্ষা কবচ করিয়ে দিচ্ছে। আর আমরা আত্মা সেফ আসি, আমরা সবাই প্রতি আমরা এই রক্ষাবন্ধনের সূত্রে যেমন আমরা সবাই আত্মা, আমরা ভাই, আর আমরা সবাই পরমপিতা পরমাত্মার সন্তান। এইটা কয়ে আমরা আজকের বক্তব্য সামনে মারছি, আমরা আরও বেশি করছি না। অবশ্যই রবিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ এক লিগ খেলায় রোমাঞ্চকর বিজয় হাসিল করল YMCAFC। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন একপেশে লড়াইয়ে প্রতিপক্ষ আরজানপুর SPMB দলকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে চলিত মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল YMCAFC। এদিন প্রথমার্ধের খেলায় 1-1 গোলের সমতায় থাকে দুদল। খেলার 15 মিনিটের মাথায় আরজানপুর SPMB দলের খেলোয়াড় শাহজুল 24 মিনিটে YMCAFC দলের হয়ে চমৎকার গোল করেন রণবীর সিংহ। দ্বিতীয়ার্ধের 20 মিনিটে সুনীলজ্র ও 26 মিনিটে লোয়া থংজাম পরপর দুটি গোল করে YMCAFC-কে এগিয়ে দেন। শেষমেশ 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে সহজেই পৌঁছে যায় YMCAFC। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন YMCAFC দলের খেলোয়াড় রণবীর। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ইয়াং মণিপুরি কাউন্সিল আসামের সভাপতি রমেন সিংহ ও প্রাক্তন ফুটবলার বিষ্ণু বর্মন। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন, কমরুজ্জামান লস্কর, রাকিব হোসেন বরভুইয়া ও এলমিন খাসিয়া। সোমবার গ্রুপ সির তৃতীয় খেলায় কালাকাল FC ও ভাগা FC পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। আর আগামী দিনের খেলা এইভাবেই আমাদের চলবে। আর আজকে আমরা একটু মর্মাহত, কালকে আমাদের এখানে একজন অতিথি ছিলেন কুলিচড়া রাজনগরের জিপি প্রেসিডেন্ট ইমরান হোসেন বরবুইয়া। উনি আজ ঘুরে প্রয়াত হয়েছেন। আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে ওনার বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করে এসেছি। আর এই মাঠেও ওনার আত্মার শান্তি কামনার্থে এখানে আমরা একটা কন্ডোলেন্স করেছি 1 মিনিট নীরবতা পালন করে। সত্যিকার অর্থে বলতে কি যে কালকে ঠিক এই সময়ে ইমরান আমাদের এখানে উপস্থিত ছিল, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিয়েছিল, আর আজকের দিনে উনি নেই। তো স্বাভাবিক করতে মাতৃভূমি ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, আমি সহ সবাই আমরা মর্মাহত। আগামীকাল কালাখাল FC এবং ভাগা FCর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল একটা দুর্দান্ত ম্যাচ
এই মাঠে হবে বলে আমরা আশা করছি, কারণ কালাকাল এফসি দীর্ঘদিন থেকে এই মাঠে ফুটবলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং ওরা ভালো দল। আর বাগা এফসি সেটাও ভালো দল নিয়ে মাঠে নামবে। আগামীকাল আমাদের সি গ্রুপের যেটা তৃতীয় ম্যাচ সেটা দুর্দান্ত হবে বলে আমি মনে করি। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু, নির্বাচন কমিশনের নির্দেশে জোর প্রস্তুতি। স্ত্রী ও 2 সন্তান রেখে আত্মহত্যা শিলচরে এক ব্যক্তির। বাইখাম খাসিয়া পুঞ্জি মেঘালয় অন্তর্ভুক্তির সম্ভাবনায় ক্ষোভে ফুঁসছে সীমান্তবাসী। বেইলি সেতুর এপ্রোচ ভয়াবহ অবস্থায়, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরাঘাটে সিআরপিএফ এর বিশাল তিরঙ্গা যাত্রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।